আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। আজকে আমরা পড়ব ভূগোল প্রথম পত্র তৃতীয় ও চতুর্থ অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এই চ্যাপ্টার দুইটা তোমরা দেখেছো যে 2 বছর লেখাপড়া করেছো তোমরা, যে সংক্ষিপ্ত সিলেবাসেও ছিল, এখন পূর্ণাঙ্গ সিলেবাসে অবশ্যই থাকবে। এবং প্রত্যেক বছরই যখনই এইচএসসি পরীক্ষা হয়েছে দুইটা চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ দুই ধরনের কোশ্চেন এসেছে। তার মানে আমরা বুঝছি যে এই দুইটা চ্যাপ্টার আমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে সিকিউতে এমসিকিউতে দুই জায়গাতেই ভালো করার জন্য। তো প্রথমেই আমরা পড়ব ভূমিরূপ পরিবর্তন। তো আসলে ভূমি কি বা ভূমিরূপ কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো এই ভূমি বলতে আমরা এর আগের চ্যাপ্টার পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনে যে অশ্বমণ্ডল পড়েছিলাম, এই অশ্বমণ্ডলের উপরের স্তরকে বলেছিলাম ভূত্বক। এই ভূত্বকের যে অবয়ব সেটাই হচ্ছে মূলত ভূমিরূপ, ঠিক আছে, অর্থাৎ ভূত্বকের অবয়ব। এবং এই ভূত্বকের অবয়বের বিভিন্ন পরিবর্তন ঘটে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে, আবার মানব সৃষ্ট কারণেও ঘটে থাকে। তো সেগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টার হচ্ছে ভূমিরূপ পরিবর্তন। তো এই চ্যাপ্টার আলোচনার একদম শুরুতেই আমাদের আলোচনা করতে হবে পাত সঞ্চালন মতবাদ। কেন আলোচনা করতে হবে? কারণ ভূমিরূপের যে পরিবর্তন ঘটে প্রাকৃতিক কারণে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভূমিকম্প। এবং ভূমিকম্প ঘটে থাকে মূলত এই পাত সঞ্চালনের ফলে। পাত সঞ্চালনটা আসলে কি? আমরা সবাই কম বেশি টেকটনিক প্লেটের নাম শুনেছি, অর্থাৎ টেকটনিক প্লেটটা আবার কি এটাও তো বলতে হবে, তাই না? তো আমরা যখন এর আগের চ্যাপ্টারে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন দেখেছিলাম, তখন দেখেছিলাম যে কেন্দ্রমণ্ডলটা তরল অবস্থাতে আছে, সেখানে নিকেল লোহার মতো ভারী ভারী পদার্থ আছে, তারপরেও কেন্দ্রমণ্ডলটা তরল অবস্থাতে আছে। কারণ কি? সেইখানে প্রচুর পরিমাণে টেম্পারেচার, সেখানকার তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা, তো এই প্রচুর বেশি টেম্পারেচার হওয়ার কারণে তোমার হচ্ছে এত ভারী পদার্থ নিকেল লোহার পরেও সেটা গলিত অবস্থাতে আছে, এবং এটাকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এই তরল ক্ষুদ্রমণ্ডলের উপর ভাসমান কয়েকটা প্লেট, যা কিনা আমাদের পৃথিবীর বাকি ভূ অভ্যন্তরীণ গঠনকে ধরে রেখেছে। এমন সর্বমোট 27টা প্লেটের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে 7টা প্লেট হচ্ছে বৃহত্তম। তো 27টা প্লেট প্রত্যেকটা টেকটনিক প্লেট, বাট 7টা বড় প্লেটকেই মূলত ইঙ্গিত করা হয় টেকটনিক প্লেট হিসেবে, আর বাকি প্লেটগুলোকে সাব প্লেট বলা হয়। তো এখানে বলছে দেখো যে ভূপৃষ্ঠ ছোট বড় কয়েকটি প্লেট বা পাত দ্বারা গঠিত। এই পাতগুলো শিলামণ্ডলের নিচে অবস্থিত এবং তরল ক্ষুদ্রমণ্ডলের উপর ভাসমান। তাহলে দেখো যে প্রথমে বললো যে শিলামণ্ডলের নিচে, এই শিলামণ্ডল বলতে আমরা কি বুঝি? শিলা বলতে আমরা বুঝি পাথর, তাই না? তার মানে শিলামণ্ডল বলতে আমরা বুঝছি অশ্বমণ্ডল, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে অশ্বমণ্ডল। তো এই অশ্বমণ্ডলের নিচে এবং তরল ক্ষুদ্রমণ্ডলের, এই তরল ক্ষুদ্রমণ্ডল বলতে আমরা কি বুঝতে পারছি? এটা বলতে আমরা বুঝতে পারছি কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? অর্থাৎ আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের উপরে এবং অশ্বমণ্ডলের নিচে মূলত এই টেকটনিক প্লেটগুলো অবস্থান করছে। পাতগুলোর পার্শ্বচাপের তারতম্য ঘটলে মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে সর্বমোট 27টি পাতের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে 7টি হচ্ছে বৃহৎ, ঠিক আছে? তার মানে 7টা বড় বড় টেকটনিক প্লেট, যেটাকে মূলত টেকটনিক প্লেট বলা হয়, আর বাকি যে 20টা থাকতেছে সেগুলোকে সাব প্লেট বলা হয়। তো এমন প্লেট যে 7টা বড় আছে তার নামগুলো এখানে দেখা দেওয়া আছে, সহজে আমরা মনে রাখতে পারবো। আমরা যদি অ্যাটলিস্ট মহাদেশগুলোর নাম জানি, পৃথিবীর যে 7টা মহাদেশ আছে, তাহলে আমরা টেকটনিক প্লেটগুলোর নাম মনে রাখতে পারবো। তো এখানে দেখো নামগুলো কেমন দেওয়া। তো প্রথম নামটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট। তো প্রশান্ত তো কোনো মহাদেশের নাম না, প্রশান্ত হচ্ছে একটা মহাসাগরের নাম, প্যাসিফিক ওশেন, তাই না? আচ্ছা, তাহলে এই যে বললাম যে 7টা মহাদেশ মনে রাখতে পারলে প্লেটের নাম মনে রাখবো, তাহলে কেন এখানে মহাসাগরের নাম দিয়ে শুরু হলো? তো মনে রাখতে হবে কিছু ব্যতিক্রম, যে একমাত্র প্রশান্ত মহাসাগরীয় প্লেটটাই হচ্ছে মহাসাগরীয় প্লেট, যেটা টেকটনিক প্লেটটা একটা মহাসাগরকে ধারণ করছে। তার মানে মনে রাখবা এটা হচ্ছে একমাত্র একমাত্র মহাসাগরীয় প্লেট, একমাত্র মহাসাগরীয় প্লেট, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে গেল। তারপর 2 নম্বরে বলতেছে ইউরেশিয়া প্লেট। ইউরেশিয়া নামে কোনো মহাদেশ আছে? ইউরেশিয়া নামে তো কোনো মহাদেশ নাই। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে দুইটা মহাদেশের সমষ্টি, একটা হচ্ছে ইউরোপ, একটা হচ্ছে ইউরোপ, অন্যটা হচ্ছে এশিয়া। তাহলে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশকে একসাথে সংযোগ করেছে বা একটা প্লেট ধারণ করেছে, তার নাম হচ্ছে ইউরেশিয়া পাত বা ইউরেশিয়ান প্লেট। তাহলে এইখানে দুইটা মহাদেশ অবস্থান করতেছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে 3 নম্বর অস্ট্রেলিয়া পাত। অস্ট্রেলিয়া নামে কোনো মহাদেশ নাই, মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া, ঠিক আছে? মহাদেশের নাম কি? মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া, এবং অস্ট্রেলিয়া হচ্ছে এই মহাদেশের বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়া শব্দের অর্থ দক্ষিণের ভূমি, ঠিক আছে?
তো এই পুরা ওশেনিয়া মহাদেশকে যে প্লেটটা ধরে রেখেছে তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া প্লেট। তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, বাকি যেগুলো আছে, বাকি যে চারটা আছে, এই চারটা পাঁচটাই মানে অস্ট্রেলিয়া সহই, এই যে পাঁচটা আছে এই পাঁচটা মূলত প্রত্যেকটা এক একটা মহাদেশকে হোল্ড করে। দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা সবগুলো একটা মহাদেশের নাম। অ্যান্টার্কটিকা হচ্ছে জনমানবহীন একটা মহাদেশ। তো এই সবগুলো একটা ডিফারেন্ট টেকটনিক প্লেটের উপর অবস্থান করছে। এবং তোমরা যদি খেয়াল করো যে হচ্ছে বাকি যে মহাসাগরগুলো আছে তোমার আটলান্টিক মহাসাগর বা হচ্ছে ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বাকি যে চারটা মহাসাগর আছে প্রশান্ত বাদ দিলে, সেগুলা কোনোটাই একটা নির্দিষ্ট পাতের উপর অবস্থান করছে না, তারা অন্যান্য মহাদেশীয় যে পাতগুলো আছে তার উপরে অবস্থান করছে। তাহলে টেকটনিক প্লেটটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো যে পাত সঞ্চরণ মতবাদের একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে, সে কথাটা হচ্ছে কার্বনিফেরাস যুগে সব মহাদেশের মিলনে একটি, এখানে একটু বানানটা ঠিক করতে হবে, এটা হচ্ছে একটি মিলনে একটি বৃহৎ একক মহাদেশ ছিল। ওয়েগনার এটিকে প্যানজিয়া বলেছেন। তাহলে একক মহাদেশের নাম ছিল হচ্ছে কি প্যানজিয়া, এবং ভূতত্ত্ববিদ ওয়েগনার এটা নামকরণ করেছেন। সেটা হচ্ছে যে এই সাতটা মহাদেশ একসময় পৃথক ছিল না, এরা একসাথে একদমই কন্ট্রাক্টেড অবস্থাতে ছিল। পরবর্তীতে এই যে ভূমিকম্প বা অন্যান্য বিভিন্ন কারণে প্লেটগুলো গতিশীল হয়েছে, এবং প্লেটের গতিশীলতার ফলে তারা একটা থেকে অন্যটা অনেক দূরে সরে গেছে, এবং তার ফলে সাতটা মহাদেশ বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে তোমার পাত সঞ্চালন মতবাদ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে পাত সঞ্চালন মতবাদ কে দিয়েছেন, লি পিঞ্চন মূলত দিয়েছেন, এবং এই প্যানজিয়া নামকরণ কে করেছেন, ওয়েগনার করেছেন। এভাবে তোমাকে আনসার করতে হবে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে পাত সঞ্চালন গতি। পাত সঞ্চালন গতি কত প্রকার দেওয়া আছে? 3 প্রকার। প্লেটের সম্প্রসারণ, সংকোচন, পার্শ্বীয় গতি। তো সম্প্রসারণ বলতে আমরা কি বুঝি? একটু প্রসারিত হয়ে যাওয়া, বিষয়টা হচ্ছে এমন। তো দেখো যে এইখানে ধর একটা টেকটনিক প্লেট আছে এবং আরেকটা প্লেট তার থেকে খুবই দূরে চলে গেল, ঠিক আছে, দুইটার মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো, এটাকে আমরা বলি যে হচ্ছে প্লেটের সম্প্রসারণ গতি। তারপর প্লেটের সংকোচন গতি যদি আমরা দেখি যে অনেকটা এমন যে দুইটা প্লেট দূরে ছিল বাট খুবই কাছাকাছি এসে দুইটার মধ্যে একটা টাইট অবস্থা তৈরি হলো, তো এটা হচ্ছে প্লেটের সংকোচন গতি। এর ফলে যেটা ঘটে, এই সম্প্রসারণ গতির ফলে তৈরি হয়, দুইটা ডিফারেন্ট মহাদেশ তৈরি হয় এবং মাঝে মহাসাগর তৈরি হয়। আর প্লেটের সংকোচন গতির ফলে দুইটা মহাদেশ একত্রিত হয়ে যায় এবং দুইটা সংযোগ স্থলে বিশাল উঁচু পর্বত তৈরি হয়। ঠিক আছে, কারণ দুইটা যখন একসাথে ধাক্কা দেয় মধ্যবর্তী অঞ্চলে পর্বত তৈরি হয়। আরেকটা হচ্ছে প্লেটের পার্শ্বীয় গতি। তাহলে এই দুইটা বুঝতে পারলাম। প্লেটের পার্শ্বীয় গতিটা হচ্ছে যে এইখানে একটা প্লেট আছে, অন্য একটা প্লেট তার পাশ দিয়ে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এই যে এইটা নিচ দিকে নামতেছে আর এটা উপরের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্লেটের পার্শ্বীয় গতি। তাহলে প্লেটের যে 3 ধরনের গতি, সম্প্রসারণ, সংকোচন এবং পার্শ্বীয় গতি, সবগুলো বুঝতে পারলো আশা করি। এবার দেখি আমরা যে পাত সঞ্চরণ গতি কেন ঘটে। পরিচলন স্রোত, ধাক্কা পদ্ধতি, আকর্ষণ পদ্ধতি। স্রোত বানানটা একটু ভুল আছে এখানে। আচ্ছা, পরিচলন স্রোত, ধাক্কা পদ্ধতি, আকর্ষণ পদ্ধতি। পরিচলন স্রোতটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যখন ছোটবেলায় ক্লাস 4 বা 5-এ পড়তাম, আমাদের প্রাথমিক বিজ্ঞান নামে একটা বই ছিল। তো এই প্রাথমিক বিজ্ঞান বইয়ে আমরা হচ্ছে তাপের প্রবাহ এটা পড়েছিলাম। তো সেখানে লেখা ছিল তাপ প্রবাহিত হয় 3টা উপায়ে। একটা হচ্ছে পরিবহন, অন্যটা পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ, 3 ভাবে। তো পরিবহনে লেখা ছিল যে আমরা কোনো ধাতব দণ্ড যদি আগুনের মধ্যে ধরি, তাহলে দণ্ডের এক প্রান্ত গরম হবে, ধীরে ধীরে অন্য প্রান্তটা গরম হতে থাকবে। অর্থাৎ ধাতুর একটি কণা অপরটিতে তাপ পরিবহন করার মাধ্যমে সর্বশেষ কণাটাকেও কি করবে? উত্তপ্ত করে দিবে। আচ্ছা, আর তারপরে যেটা ছিল পরিচলন, সেখানে বলা ছিল যে আমরা যদি কোনো একটা পাত্রে মানে ভাত রান্না করি, এভাবে আমি ধরলাম যে এটা একটা ভাত রান্না করার পাত্র, যদি হয়নি, আচ্ছা, এইখানে তাপ প্রদান করি এবং এর মধ্যে তো পানি থাকে, তাই না, ভাত রান্না করতে গেলে। তো সর্বপ্রথম নিচের পানির কণাগুলা উত্তপ্ত হবে এবং এই পানিগুলো যখন উত্তপ্ত হয়ে যাবে তখন এগুলো হালকা হয়ে যাবে, হালকা হলে উপরে উঠে যাবে এবং উপরে ভারী কণাগুলো নিচে নেমে যাবে এবং এগুলো আবার উত্তপ্ত হয়ে উপরে উঠবে, ভারীগুলো নিচে নামবে। এভাবে দেখবা পানি যেন টকবক করে ফুটতে থাকে আর উপর থেকে নিচ এভাবে রোটেশনে ঘুরতে থাকে। আচ্ছা, এটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। মূলত তরল পদার্থ যেভাবে গরম হয়। আচ্ছা, তো আমরা যে টেকটনিক প্লেটের কথা বলছি, টেকটনিক প্লেটের নিচের অংশটা কি আছে? তরল ক্ষুদ্রমণ্ডল, যেটা খুবই উত্তপ্ত, পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা, তো যেহেতু এটা তরল, সে কারণে এটার মধ্যে একটা মুভমেন্ট ঘটে, যেমনটা ঘটে আমাদের ভাত রান্না করা পাতিলের মধ্যে পানির, ঠিক একই রকম মুভমেন্ট ঘটে আমাদের যে কেন্দ্রমণ্ডল আছে সেইখানে। আচ্ছা, তো এর ফলে যেটা হয়, তার ঠিক উপরে যে টেকটনিক প্লেটটা আছে সেইটা
সব সময় কি হয়, আঘাতপ্রাপ্ত হয় এবং টেকটনিক প্লেটটা গতিশীল হয়ে পড়ে। আচ্ছা, এর ফলে যেটা হয়, পাত যে আমাদের টেকটনিক প্লেটটা আছে, টেকটনিক পাত আমরা বলতে পারি বাংলাতে, তো সেটা গতিশীল হয়ে যায়। আচ্ছা, তারপর ধাক্কা পদ্ধতি। দুইটা টেকটনিক প্লেট যদি পাশাপাশি অবস্থান করে, একটা অন্যটাকে ধাক্কা প্রদান করে, এর মাধ্যমে টেকটনিক প্লেট গতিশীল হয়ে যায়। আরেকটা হচ্ছে পাশাপাশি থাকলে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই একে অপরকে আকর্ষণ করে, তো টেকটনিক প্লেটও আকর্ষণ করে, যার ফলে টেকটনিক প্লেট আকর্ষিত হয়ে গতিশীল হতে পারে। আচ্ছা, তাহলে টেকটনিক প্লেট যে গতিশীল হলো, এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে ভূমিকম্প। এখন ভূমিকম্প ও তার কারণ আমরা আলোচনা করব। তো ভূমিকম্পটা আসলে কি? দেখো, যে প্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরীণ বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি পৃথিবীর উপরিভাগ কেঁপে ওঠে, সেটাকে আমরা বলি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প বা ভূকম্প বলা হয়। মূলত ভূ আন্দোলনের ফলে এটা ঘটে থাকে এবং তার প্রথম কারণই হচ্ছে ভূ আন্দোলন। তো ভূ বলতে আমরা বুঝি হচ্ছে ভূমি, তাই না? আর তার সাথে থাকতেছে হচ্ছে আন্দোলন, অর্থাৎ অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে কি, ভূমির আন্দোলন। ভূমির আন্দোলনটা কেমন? ভূমি কি রাস্তাতে গিয়ে আন্দোলন অবরোধ করে? না, বিষয়টা এমন না। আন্দোলন শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট, ইংরেজিতে বলে যে নড়াচড়া, এটাই হচ্ছে আন্দোলন। তো ভূমি যদি কোনো কারণে নড়াচড়া করে, সেটা প্রাকৃতিক বিভিন্ন কারণে হতে পারে, মানে সব কারণকেই এটা কম্পাইল করে, বাট মূল কারণ হচ্ছে টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলে যদি ভূ আন্দোলন ঘটে থাকে, তাহলে সেখানে ভূমিকম্প হবে। 2 নম্বরে বলতেছে তাপ বিকিরণ। এই তাপটা কোথায় বিকিরণ হচ্ছে বা কোথা থেকে বিকিরণ হচ্ছে? পৃথিবীর অভ্যন্তরীণ যে বিশাল তাপ আছে, এই তাপটা সবসময় উপরের দিকে রিলিজ হতে চায়। তো যদি কোনো কারণে উপরের দিকে রিলিজ হতে পারে বা বিকিরিত হতে পারে, তাহলে যেটা ঘটবে, এই চাপের ভারসাম্য হওয়ার জন্য পৃথিবীতে একটা কম্পন তৈরি হবে, যার ফলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। আচ্ছা, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। ভূপৃষ্ঠে চাপ দেয় কে আবার? ভূপৃষ্ঠে কি উপর থেকে কোনো চাপ দেওয়া যায় বা আমরা কোনো চাপ দিতে পারি? আমরা চাপ দিলে এই সামান্য চাপে কিছুই হবে না ভূপৃষ্ঠের। মূলত পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে এই চাপটা আসে। ভূ অভ্যন্তরের যে বিশাল তাপ, এই তাপের ফলে একটা চাপ সৃষ্টি হয়, সেই চাপটা নিচ দিক থেকে সবসময় পৃথিবীকে হিট করে এবং এই চাপের ফলেও পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখা যায় ফাটল তৈরি হয় বা ভূমিকম্প সহ অন্যান্য বিভিন্ন উপসর্গ দেখা যায়। আচ্ছা, তারপর আসে ভূগর্ভস্থ বাষ্প। বিশাল তাপের কারণে তোমার হচ্ছে ভূগর্ভে বাষ্প জমে যায় এবং এই বাষ্পগুলোর ফলে মূলত আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে, বাট এখানে কনটেক্সট সেটা না, পরে আসবো সেটাতে। এই বাষ্পগুলো বাইরে মানে পৃথিবীর সারফেসে বের হয়ে আসার জন্য পৃথিবীর ভূঅভ্যন্তরে অনেক বেশি চাপ প্রদান করে। এই চাপের ফলেও দেখা যাচ্ছে তোমার ভূমিকম্প সংঘটিত হয়। তারপর আসে হচ্ছে ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ। দেখো, আমাদের যে ভূপৃষ্ঠ, এর অনেক নিচে আগ্নেয় যে লাভাগুলো আছে সেগুলো অবস্থান করে। তারা সবসময় চায় বাইরের দিকে আসার জন্য, কিন্তু আসতে পারে না। আচ্ছা, তো এরা যখন চাপ দিতে থাকে, তো পৃথিবীতে যদি কোনো দুর্বল স্থান ওরা দেখে যে এখানকার হচ্ছে উপরিভাগ যেটা আছে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল, এটা দুর্বল, তারা চাপ দিয়ে ফাটল তৈরি করে শিলাগুলো বাইরে চলে আসে, মানে হচ্ছে লাভাগুলো বাইরে চলে আসে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা খুব সহজে হয় না, বিশাল বিস্ফোরণের ফলে হয়ে থাকে এবং সেখানে তার আশেপাশের অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়। তারপর আসে শিলাচ্যুতি। শিলা বলতে আমরা কি বুঝি? শিলা বলতে আমরা বুঝি পাথর, তাই না, বা অশ্ব। আর চ্যুতি বলতে আমরা বুঝি হচ্ছে ফাটল, অর্থাৎ কোনো কারণে যদি বিশাল শিলারাশির মধ্যে বা পাথর যে পার্বত্য অঞ্চল আছে সেখানে ফাটল তৈরি হয়, সেখানেও ভূমিকম্প সংঘটিত হয়। ভূগর্ভে যদি কোনো কারণে পানি প্রবেশ করে, একবার কল্পনা করো ভূগর্ভের টেম্পারেচার কত বেশি, তার মধ্যে যদি পানি প্রবেশ করে, তাহলে বিশাল বিস্ফোরণ সংঘটিত হবে এবং তার আশেপাশের অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হবে। হিমানি সম্প্রপাত। হিমানি বলতে আমরা কি বুঝি? হিমানি শব্দটা তোমরা শুনেছো অনেকে মনে হয়। হিমানি বলতে আমরা বুঝে থাকি হচ্ছে বরফ, ঠিক আছে? তো কোনো কারণে, আচ্ছা, একটা কমন জিনিস দেখো, যে আমরা যে পর্বতগুলো দেখি, এই পর্বতের চূড়ায় দেখবা বরফ জমে থাকে। কেন? কারণ পর্বত অনেক উঁচুতে অবস্থিত এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের তাপমাত্রা কমতে থাকে। তো যেহেতু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের তাপমাত্রা কমতে থাকে, তো পর্বত অনেক উঁচু, যেমন হিমালয় পর্বতের কথা যে আমরা বলি 8848 মিটার, মানে প্রায় 9 কিলোমিটার, এত উঁচুতে সবকিছু বরফ। তো এই যে বিশাল বরফ জমে আছে পর্বতের চূড়াতে, পর্বতের শিলারাশির ফাটলের মধ্য দিয়ে যদি কোনো কারণে সেই বরফগুলা ভূগর্ভে প্রবেশ করতে পারে, তো বিশাল উষ্ণ তাপমাত্রা বা বিশাল এই তাপমাত্রাটা আমরা ডিফাইনে করতে পারি না কোনোভাবে, এত গরম মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, মানে কোনো কার্বন কণাও সেইখানে তার আকৃতি ধরে রাখতে পারবে না, এত পরিমাণে অধিক তাপমাত্রা সেখানে আছে। তো সেখানে বরফ প্রবেশ করলে বিশাল বিস্ফোরণ সংঘটিত হয় এবং এর ফলেও আশেপাশের অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়। তারপর আসে হচ্ছে গুহা বা খনির ভাঙন। তো এই খনিটা কিভাবে কাজ করে তোমাদেরকে দেখায়। ধরো যে এটা হচ্ছে কোনো ল্যান্ড সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে কোনো ল্যান্ড সারফেস এবং এর অভ্যন্তরে এইখানে একটা
খনিজ সম্পদ আছে, আমি ধরলাম এটা কোনো কয়লা খনি। তো এইখান থেকে কোনো একটা কম্পাইলেশন করা হলো, ঠিক আছে, মানে এইখান থেকে হচ্ছে ড্রেজিং করা হলো এই খনিতে ঢোকার জন্য। আচ্ছা, নিয়ে তারা এখান থেকে খনি এভাবে আহরণ করতে থাকলো, মানে কয়লা বা যা কিছু আছে উত্তোলন করতে থাকলো, করতে করতে সবকিছু একসময় শেষ করে ফেললো, এটা পরিত্যক্ত অবস্থাতে পড়ে থাকলো। আচ্ছা, তো দেখো ড্রেজিংটা এইখানে, বাট তারা এই পুরা অঞ্চলের, আমি ধরলাম যে এতটুকু হচ্ছে 20 কিলোমিটার এরিয়া, ঠিক আছে, বা আরও বেশি 50 কিলোমিটার বা 100 কিলোমিটার এরিয়া। তো এই জায়গাটুকু তারা তার মাটির নিচের অংশটা ফাঁকা করে ফেলছে না, তো যে কোনো সময় তারা ধসে পড়তে পারে। তো যদি ধসে পড়ে তাহলে এই শুধু 20 কিলোমিটার না, তার আশেপাশে 50 কিলোমিটার 100 কিলোমিটার পর্যন্ত বিশাল ভূমিকম্প অনুভূত হবে। ঠিক আছে, তাহলে এভাবে গুহা বা খনির যদি ভাঙন ঘটে তাহলে তার আশেপাশের অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে তখন বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভূঅভ্যন্তর থেকে লাভা বাইরে আসে এবং এই বিস্ফোরণের সাথে সাথে সেই আশেপাশের অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়। আচ্ছা, এবার দেখব ভূমিকম্পের প্রভাব ও ফলাফল। আমরা ভূমিকম্পটা কি দেখলাম, টেকটনিক প্লেটের ফলে যে ভূমিকম্প হয় সেটা বুঝতে পারলাম, ভূমিকম্পের কারণগুলো বুঝতে পারলাম। এবার দেখব ভূমিকম্পের প্রভাবগুলা কি, ইম্প্যাক্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস, মানে হচ্ছে প্রভাব এবং ফলাফল। তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে ভূমির উত্থান ও পতন। এটা আলাদা করে একটু তোমরা মার্ক করে পড়বা, ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কেমন? ধরো যে আমরা যদি কল্পনা করি যে বিশাল হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত কিভাবে গঠিত হয়েছে, বা সারা বিশ্বের অন্যান্য যে অনেক উঁচু পর্বতমালাগুলা সেগুলো কিভাবে গঠিত হয়েছে। যে এশিয়ার হিমালয় হচ্ছে সবচেয়ে উঁচু পর্বতমালা, উত্তর আমেরিকার রকি হচ্ছে সবচেয়ে উঁচু পর্বতমালা, ইউরোপের আল্পস হচ্ছে সবচেয়ে উঁচু পর্বতমালা, দক্ষিণ আমেরিকার আন্দিজ সবচেয়ে উঁচু পর্বতমালা, আফ্রিকার কিলিমানজারো হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতমালা, মানে প্রত্যেকটা মহাদেশে। আচ্ছা, তো এবার আবার আমাদের দেশে যে হচ্ছে তোমার সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে এগুলো হিমালয় পর্বত গঠনের সময় গঠিত হয়েছে। এগুলোও বাংলাদেশের উঁচু উঁচু পর্বতমালা বলতে খুব বেশি তো পর্বত নয়, অধিকাংশ হচ্ছে পাহাড়। তো এগুলা কিভাবে গঠিত হয়েছে? তো এই যে পৃথিবীর মহাদেশ ভিত্তিক যে সবচেয়ে উঁচু পর্বতমালাগুলো, এগুলো মূলত এই ভূমিকম্পের ফলেই গঠিত হয়েছে। সেগুলো কিভাবে? এই অঞ্চলগুলো ছিল আজ থেকে 4000-5000 কোটি বছর আগে তোমার বিশাল সমুদ্র, ঠিক আছে, মানে মাটির নিচে ছিল এগুলা, মানে আমাদের যে ল্যান্ড সারফেস বর্তমানে এটা অনেক নিচে, মানে সমুদ্র গভীরে ছিল এগুলা। আচ্ছা, তো এই যে সমুদ্রের নিচে যে অনেক বড় বড় প্রাণী আছে, উদ্ভিদ আছে, এদের যে মৃতদেহগুলো ধীরে ধীরে তারা হচ্ছে একটা লেয়ার তৈরি করেছে এবং এগুলা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াতে প্রথমে পাললিক শিলা, পরবর্তীতে রূপান্তরিত শিলা এবং তারপর কঠিন শিলায় পরিণত হয়েছে। এবং এই শিলাগুলো যখন ধাপে ধাপে বা ভাজে ভাজে সাজিয়েছিল তখন বিভিন্ন সময় ভূমিকম্প বা ভূ আন্দোলনের ফলে এরা উপরের দিকে উঠতে থাকে এবং এই যে হাজার কোটি বছরের ভূমিকম্পের ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে তারা আজকে এই হাজার হাজার মিটার উঁচু পর্বতমালা গঠন করেছে। হিমালয় পর্বতে এখনো অনেক উঁচু তোমার হচ্ছে শিলামণ্ডলের ভাজে ভাজে জীবাশ্ম পাওয়া যায়, সামুদ্রিক জীবাশ্ম। তার মানে বোঝা যায় যে এই বিশাল হিমালয়ও একসময় ছিল সমুদ্রের নিচে। তো এভাবেই মূলত ভঙ্গিল বা ভাঁজ পর্বত, মনে রেখো যে ভূমিকম্পের ফলে যে তোমার ভূমির উত্থান ঘটে সেটা হচ্ছে মূলত ভঙ্গিল বা ভাঁজ পর্বত, ঠিক আছে, ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ভূমির পতন। ভূমির পতন কিভাবে ঘটে? ভূমিকম্পের ফলে শিলারাশির মধ্যে ফাটল দেখা যায় বা চ্যুতি দেখা যায় এবং সেখানে শিলারাশির ক্ষয় ঘটে বা হচ্ছে তোমার ধস নামে, এর ফলে অনেক উঁচু পর্বতও ধীরে ধীরে নিচু হয়ে যায়। এটা তোমরা বুঝতে পারলা। 2 নম্বরে আসে ফাটলের সৃষ্টি। আলোচনা করে ফেলেছি যে ভূমিকম্পের ফলে শিলারাশির মধ্যে ফাটল সংঘটিত হতে পারে। ফাটল এবং চ্যুতি একই কথা, সিনোনিম জাস্ট। নদীর গতিপথ পরিবর্তন, এটা বেশ ইম্পর্টেন্ট। নদীর গতিপথ পরিবর্তন, ধরো যে একটা নদী প্রবাহিত হচ্ছে, সবকিছু স্বাভাবিক আছে, এবং ভূমিকম্পের ফলে যেটা হয়েছে এই জায়গার ভূমিটা এভাবে উঁচু হয়ে গেছে, হঠাৎ করে এই জায়গার ভূমিটা একটু উঁচু হয়ে গেছে। তো নদী তার স্বাভাবিক গতিপথ যেটা ছিল সেটা খুবই সরু করে ফেলেছে এবং এখন নতুন গতিপথ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে এই দিকে, ঠিক আছে, অর্থাৎ নদীর মূল গতিপথটা এখন এই দিকে হয়ে গিয়েছে। তার কারণ এইখানে ছিল কি, এইখানে ভূমিকম্পের ফলে এই ভূমিটা উঁচু হয়ে গিয়েছে, ঠিক আছে, এই জায়গাটা উঁচু হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে কি হলো, মূল যে গতিপথ সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা ঘটনা ঘটেছিল 1787 বা 78 সালের দিকে। তো কি হয়েছিল যে ভূমিকম্পের ফলে যে কালনী নদী, এটা হচ্ছে ধরো যে কালনী নদী বা কালনী নদী বলা হয় যেটা, এটা এই দিক থেকে প্রবাহিত হতো। তো পরবর্তীতে ভূমিকম্পের ফলে তার গতিপথ পরিবর্তন হয়ে বর্তমান গতিপথে এটা যমুনা নাম ধারণ করেছে এবং এটা পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে, ঠিক আছে। কারণ এই জায়গাতে নামটা হচ্ছে ব্রহ্মপুত্রই ছিল কালনী নদীর শাখা, ঠিক আছে। তো ব্রহ্মপুত্র যে পুরাতন
তার যে গতিপথ ছিল সেই দিকে গিয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে, এবং যমুনা নতুন নদী হিসেবে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, সমুদ্র তলের পরিবর্তন, এই যে সমুদ্র তলের পরিবর্তন হয়ে তো এই বিশাল পর্বতগুলো গঠন করেছে আমরা বুঝতে পারতেছি। তারপর সুনামি প্রবাহ, ভূমিকম্প যদি কোনো কারণে সাগরের তলদেশে ঘটে থাকে তাহলে এই সাগরের পানি আন্দোলিত হয় এবং তা তার আশেপাশের অঞ্চলে বিশাল ঢেউ আকারে প্রবাহিত হয়, যেটাই মূলত জলোচ্ছ্বাস বা সুনামি। ভূপাত, ভূপাত হচ্ছে এই যে ভূমিধস, আমরা আলোচনা করেছি প্রথমেই পতন। তারপর ফসল বিনষ্ট, এই যে পাহাড়ের পাদদেশে যে চাষাবাদগুলো করা হয় বা হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে চাষাবাদ করা হয়, এই সুনামি, জলোচ্ছ্বাস বা হচ্ছে ভূমির পতন বা হচ্ছে পাহাড় ধসের ফলে ফসলের ক্ষয়ক্ষতি হয়। আর এত ক্ষয়ক্ষতি হলে জানমালের ক্ষয়ক্ষতি হবে, মানুষের হতাহতের ঘটনা ঘটবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এবার আমরা দেখি যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং তার শ্রেণী বিভাগ, এখানে একটা স্পেস দিতে হবে আমাদের। তো দেখো যে এইখানে 4 ধরনের আগ্নেয়গিরির কথা বলা হয়েছে, পিলীয়, ভলকানীয়, স্ট্রম্বেলীয় এবং হাওয়াইয়ান। মূলত 4 ধরনের অঞ্চলে, 4 ধরনের আগ্নেয়গিরি অঞ্চলে মূলত 4 ধরনের আগ্নেয়গিরি, যে ধরনের আগ্নেয়গিরি দেখা যায় সেগুলোই মূলত ক্লাসিফিকেশন করা হয়েছে। এর আগেরটা আমি একটু সাম আপ করি, মানে যেটা শেষ করলাম সেটা হচ্ছে যে ভূমিকম্পের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এর যে উৎপত্তি থেকে শুরু করে আমরা এর ইফেক্ট পর্যন্ত পড়ে ফেলেছি। আচ্ছা, আর আগ্নেয়গিরি যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে 4 ধরনের আগ্নেয়গিরির নাম জাস্ট লেখা হয়েছে। প্রথমে যেটা দেখো যে পিলীয়, এটা হচ্ছে মাউন্ট পিলি, ঠিক আছে, মাউন্ট পিলি মানে পিলি পর্বতমালাতে, পিলি পর্বতমালা বা মাউন্ট পিলিতে যে ধরনের আগ্নেয়গিরি দেখা যায় সেটাকে বলা হয় পিলীয় আগ্নেয়গিরি। তারপর হচ্ছে ভলকানীয়, ভলকানীয় হচ্ছে মূলত জাপানে যে আগ্নেয়গিরি দেখা যায় এগুলাকেই মূলত বলা হয় ভলকানি। এই ভলকানিতে যে ধরনের হচ্ছে মানে আগ্নেয়গিরি ঘটতেছে সেগুলোকে বলা হয় ভলকানীয়। এবার আসি স্ট্রম্বলীয়, এটা হচ্ছে স্ট্রাম্ব পর্বতে হচ্ছে যে ধরনের আগ্নেয়গিরি দেখা যায় সেটা। আরেকটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, আরেকটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে যে ধরনের আগ্নেয়গিরি দেখা যায় সেগুলোকে বলা হয় হচ্ছে হাওয়াইয়ান। মূলত অঞ্চলের নাম ভেদেই এই নামকরণগুলো করা হয়েছে। এবং অগ্নুৎপাতের গতি প্রকৃতি, মানে তার হচ্ছে অগ্নুৎপাতটা কিভাবে ঘটতেছে, তার স্পিড কেমন, ঠিক আছে, এর উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়েছে, বিস্ফোরক, শান্ত, আর একটা হচ্ছে ফিশার। তো বিস্ফোরক শব্দের বলতে আমরা কি বুঝি, মানে অর্থটা আসলে কি দাঁড়ায়? বিস্ফোরক হচ্ছে বিশাল শব্দ করে বিস্ফোরণের মাধ্যমে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতেছে সেটা হচ্ছে বিস্ফোরক। ধরো যে আমি যদি বলি যে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, এগুলা কি মানে বিশাল বিস্ফোরণের ফলে অগ্নুৎপাত ঘটতো এগুলাতে, তো এটা হচ্ছে বিস্ফোরক। শান্ত হচ্ছে যে এখানে কোনো বিস্ফোরণ ঘটতেছে না, ধীরে ধীরে জাস্ট লাভাগুলো বের হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে ফিশার, ফিশার হচ্ছে বিচ্ছুরণ প্রক্রিয়ায়, বিচ্ছুরণ শব্দের অর্থ কি, মানে হচ্ছে কোনো জায়গা থেকে ছিটকে বের হয়ে আসা, এভাবে যদি হচ্ছে কোনো অগ্নুৎপাত ঘটে থাকে সেটা হচ্ছে ফিশার মূলত, ঠিক আছে। আচ্ছা, তো অগ্নুৎপাতের কারণগুলো কি? আচ্ছা, এর মধ্যে আবার একটু সাব ক্লাসিফিকেশন দেখানো যায়, সেটা হচ্ছে দেখো আরেকটা দেওয়া যায় হচ্ছে অবিরাম, আরেকটা হচ্ছে সবিরাম, ঠিক আছে, সবিরাম। অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ যেটা সব সময় চলতেছে, মানে সব সময় অগ্নুৎপাত ঘটতেছে সেটা অবিরাম। আর সবিরাম মানে যেটা মাঝে মাঝে ঘটে, মাঝে মাঝে ঘটে না, সেটা হচ্ছে তোমার সবিরাম, ঠিক আছে। আচ্ছা, তো এর মধ্যে আবার ক্লাসিফিকেশন দেওয়া যায় সক্রিয়, নিষ্ক্রিয়, ঠিক আছে, যে অবিরাম সক্রিয়, অবিরাম নিষ্ক্রিয়। তারপর হচ্ছে সবিরাম সক্রিয়, সবিরাম নিষ্ক্রিয়, মানে সক্রিয় নিষ্ক্রিয় তো বুঝো, মানে যেটা এখনো চলতেছে সেটা হচ্ছে সক্রিয়, আর যেটা এখন আর চলতেছে না সেটা হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, তো এই অগ্নুৎপাত কেন ঘটে থাকে? তো প্রথম কথা হচ্ছে ভূত্বকের দুর্বল স্থান বা ফাটলের অস্তিত্ব, এটা হচ্ছে প্রথম কারণ। কারণ এই লাভাগুলা পৃথিবীর অধিকাংশ জায়গাগুলোর ভূ অভ্যন্তরেই আছে, আমাদের বাংলাদেশের নিচেও থাকতে পারে, বাট কেন উপরের দিকে আসতেছে না? কারণ আমাদের ভূ অভ্যন্তরীণ গঠন, মানে এই যে উপরের স্তরটা, ভূত্বকের যে স্তরটা, এটা লিস্ট খুবই শক্ত, যে কারণে লাভাটা বাইরে আসতে পারতেছে না। বাট যেসব অঞ্চলের ভূত্বক দুর্বল বা হচ্ছে এদের মধ্যে কোনো ফাটল দেখা যাবে, মানে পর্বত বা শক্ত শিলামণ্ডল থাকলেও ফাটল আছে, সেই জায়গা দিয়ে লাভাগুলো খুব দ্রুত বের হয়ে আসতে পারে বা সহজে বের হয়ে আসতে পারে, সেই কারণে সেখানে অগ্নুৎপাত ঘটে থাকে। তারপর বলতেছে ভূপৃষ্ঠের চাপ হ্রাস। দেখো যে নিচ থেকে যে প্রেশারটা দিচ্ছে তোমার এই যে লাভা বা অন্যান্য রাসায়নিক উপাদান, উপর থেকেও বায়ুমণ্ডলীয় চাপটা ঠিক ততটুকুই আছে। বাট যদি কোনো কারণে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় তখন ওই চাপটা খুব বেশি ইফেক্টিভ হয়ে যায় এবং তখন এই লাভাগুলা খুব সহজে উপরের দিকে বের হতে পারে। ভূ অভ্যন্তরে পানির প্রবেশ, তো দেখো যে বলেছিলাম যে টেম্পারেচার সেখানে এত বেশি যে কোনো কারণে যদি পানি প্রবেশ করে তাহলে বিশাল বিস্ফোরণ সংঘটিত হবে এবং এই বিস্ফোরণের ফলে লাভাগুলা বাইরে চলে আসবে।
ভূগর্ভের চাপ বৃদ্ধি, যদি স্বাভাবিক বায়ুচাপ আছে কিন্তু ভূগর্ভের যে চাপটা মানে নিচ থেকে যে চাপটা এটা এত বেশি যে বায়ুচাপকে ছেদ করে লাভাগুলো বাইরে চলে এসেছে। এমন হতে পারে তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব যদি থাকে মানে পারমাণবিক পদার্থ, তাহলে সহজে বিস্ফোরণ ঘটে এবং লাভাগুলো বাইরে আসে। ভূ আন্দোলনের ফলে ফাটল তৈরি হয় এবং লাভাগুলো বাইরে আসতে পারে। রাসায়নিক ক্রিয়ার ফলেও বিস্ফোরণ সংঘটিত হয় এবং লাভাগুলা বাইরে আসতে পারে। আচ্ছা, অগ্নুৎপাতের ফলে কি সংঘটিত হয় বা কোন ধরনের ইফেক্টগুলো পড়ে? এক নম্বরে বলতেছে মালভূমি সৃষ্টি। এই লাভাগুলা জমতে জমতে বিশাল অঞ্চলব্যাপী উঁচু ভূমি তৈরি করে, যেগুলো ঠিক পর্বতের মতো উঁচু না, পর্বতের মতো খাড়া ঢাল বিশিষ্ট না, বা হচ্ছে তোমার শৃঙ্গ বিশিষ্ট না, মোটামুটি তার সারফেসটা সমতল কিন্তু সমভূমি থেকে অনেক উঁচুতে। এটাকে বলা হচ্ছে কি মালভূমি। মালভূমি সৃষ্টি করে। আচ্ছা, তারপর কি করে? দ্বীপের সৃষ্টি করে। সমুদ্রের মাঝে যদি এমন লাভা উঠতে থাকে তাহলে সেখানে দ্বীপের সৃষ্টি হতে পারে। গহ্বরের সৃষ্টি, ধরো যে পৃথিবীর কোনো জায়গাতে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটল থেকে যে লাভা আসতেছে তার চারপাশে মালভূমি তৈরি হয়, পর্বত তৈরি হয়, দ্বীপ তৈরি হয়, কিন্তু যেই জায়গা থেকে উত্তরণ হচ্ছে সেই জায়গাতে একটা মানে হচ্ছে তোমার গহ্বর তৈরি হয়, যেটা পরবর্তীতে যখন তোমার এই লাভা উত্তোলন থেমে যায় সেই জায়গাটা অনেকটা যেন দেখতে মনে হয় কি একটা লেকের মতো, ঠিক আছে, অনেকটা খালের মতো তৈরি হয়। আচ্ছা, হ্রদের সৃষ্টি মূলত খাল, ওই যে গহ্বর যে সৃষ্টি হচ্ছে সেটা যখন বন্ধ হয়ে যায় সেই জায়গাটা বললাম না খাল বা হচ্ছে লেকের মতো তৈরি হয়, সেটা মূলত হ্রদ। মূলত খাল বলা যায় না, লেকের বাংলাতে হ্রদ হয় সেটা। ঝড় ও ঢেউয়ের সৃষ্টি, যদি হচ্ছে সমুদ্র তলদেশে এমন লাভা উত্তোলন উঠতে থাকে তাহলে সেখানে প্রচুর পরিমাণে হাই স্পিড ওয়েভ তৈরি হবে বা হচ্ছে ঢেউ, টাইড তৈরি হবে। এই ঢেউগুলা পরবর্তীতে যখন উপকূলে আছড়ে পড়বে তখন হচ্ছে ঝড় এবং বড় বড় ঢেউয়ের সৃষ্টি করবে। আচ্ছা, পুরাতন পর্বত ও দ্বীপ লুপ্ত হওয়া, মানে পুরাতন অনেক পুরাতন পর্বত যার হচ্ছে শিলারাশির গঠন খুবই দুর্বল হয়ে গিয়েছে, সেইখানে যদি এমন অগ্নুৎপাত শুরু হয় তাহলে পুরাতন দ্বীপগুলো ধ্বংস হয়ে যেতে পারে। নদীর গতি পরিবর্তন, যদি নদীর যে স্রোতধারা আছে তার মধ্যে লাভা প্রবেশ করে তাহলে লাভা জমে সেই পুরাতন স্রোতধারা বন্ধ করে দিতে পারে এবং নদী তখন নতুন স্রোতধারায় প্রবাহিত হবে। ভূমির উর্বরতা বৃদ্ধি, এই লাভার সাথে অনেক সময় যে বিষয়টা ঘটে যে লাভার সাথে অনেক খনিজ পদার্থ এবং রাসায়নিক পদার্থ ভূমিতে চলে আসে এবং এগুলো জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে, যে কারণে অনেক মালভূমিতে খুবই ভালো কৃষিকাজ হয়ে থাকে। আচ্ছা, মূল্যবান খনিজ সঞ্চয়, ধরো যে ওই ভূমির নিচে লোহা বা হচ্ছে সিলভার বা অন্যান্য গুরুত্বপূর্ণ বা মূল্যবান ধাতব খনিজের সন্ধান ছিল, ঠিক আছে, তো এই অগ্নুৎপাতের ফলে সেগুলো খুব সহজে ভূমির উপরে চলে আসতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, অগ্নুৎপাতের ফলে যে মালভূমি সৃষ্টি হয়, পর্বত সৃষ্টি হয়, মানে হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত যেগুলা, এর ফলে দেখা যায় যে বিশাল অঞ্চলব্যাপী প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়, পর্বত তৈরি হয়, যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, এইসব পর্বতগুলা বা এইসব অঞ্চলগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে। এরপর আমরা দেখব সুনামি। সু শব্দের অর্থ কি আর নামি শব্দের অর্থ কি যেটা বুঝতে হবে। দেখো, সু শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়। পোতাশ্রয়টা আবার কি? পোতাশ্রয়টাও তো বুঝতে হবে, তাই না? আচ্ছা, তো পোতাশ্রয় বলতে আমরা বুঝি পোতাশ্রয় মানে পোত যেখানে আশ্রয় নেয়, তাই না? আচ্ছা, পোতাশ্রয় শব্দের অর্থ জাহাজ যেখানে আশ্রয় নেয়। জাহাজ কোথায় আশ্রয় নেয়? জাহাজ আশ্রয় নেয় সমুদ্রের উপকূলে, তাই না? আচ্ছা, তার মানে পোতাশ্রয় শব্দের অর্থ সমুদ্র উপকূল। আর নামি শব্দের অর্থ ঢেউ। নামি শব্দের অর্থ কি? নামি শব্দের অর্থ ঢেউ। তাহলে সুনামি শব্দের অর্থ পোতাশ্রয়ের ঢেউ বা সমুদ্র উপকূলের ঢেউ। তাহলে সুনামি কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। তাহলে কথাটা দাঁড়াচ্ছে হচ্ছে যে সমুদ্র থেকে যে বিশাল আকৃতির ঢেউ সমুদ্র পোতাশ্রয়ে বা হচ্ছে সমুদ্র উপকূলে এসে আঘাত হানে, সেটাই হচ্ছে মূলত সুনামি। এর গতিবেগ হতে পারে ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত, যেটা অনেক বেশি। আমাদের দেশে যে কালবৈশাখী ঝড় হয় এগুলোর গতি কিন্তু খুবই কম, মানে ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার সর্বোচ্চ, এর বেশি হয় না নর্মালি, সর্বোচ্চ 150, এর বেশি নর্মালি হয় না। আর এটার স্পিড দেখো আমাদের এই কালবৈশাখীর চেয়ে মানে কয়েক গুণ বেশি, 5-6 গুণ বেশি, তার মানে অনেক স্পিডে এই ইয়াগুলা প্রবাহিত হয়, সুনামি প্রবাহিত হয়। আচ্ছা, এই সুনামির কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে ভূমিকম্প, এবং অন্যতম প্রধান কারণ তুমি বলতে পারো, প্রধান কারণই তুমি এটা বলতে পারো যে সমুদ্র তলদেশে যদি কোনো কারণে সুনামি সংঘটিত হয় তাহলে বিশাল ঢেউ এসে সমুদ্র তীরে আছড়ে পড়ে, যার ফলে তোমার সুনামিটা হচ্ছে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত যদি কোনো কারণে সমুদ্র তলদেশে হয়ে থাকে তাহলেও এমন বিশাল ঢেউ তৈরি হয়।
যদি কোনো দ্বীপে, সমুদ্রের মাঝের কোনো দ্বীপে, পাহাড়ি কোনো দ্বীপ, সেখানে ধস ঘটে, শিলাধস ঘটে, সেই শিলাধসের ফলে বিশাল ঢেউ তৈরি হয় এবং সেটা সুনামি তৈরি করতে পারে। জোয়ার ভাটার ফলেও অনেক সময় বড় বড় স্রোত তৈরি হয় যেটা সুনামির আকার ধারণ করতে পারে, এবং ভূঅভ্যন্তরীণ প্লেটের চলাচলের ফলেও বড় বড় সামুদ্রিক ঢেউয়ে তৈরি হয় যেটা পরবর্তীতে সুনামিতে রূপান্তর হতে পারে। এবার আমরা পড়ব বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন। খুবই গুরুত্বপূর্ণ ন্যাচারাল এলিমেন্টস যার ফলে শিলারাশির ক্ষয় হয়ে থাকে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে থাকে। তো বিচূর্ণী বলতে আমরা কি বুঝি? বিচূর্ণী এই কথাটা বলতে আমরা কি বুঝি? চূর্ণ বিচূর্ণ হওয়া, তাই না? চূর্ণ বিচূর্ণ হওয়া। আচ্ছা, এই চূর্ণ বিচূর্ণ হওয়া এর যে কাজটা, ঠিক আছে, সেটা এই ভবন বলতে বোঝানো হচ্ছে মানে তার কাজটা, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কাজ, মানে এখানে বিচূর্ণী তো একটা ভার্ব, তাই না? আর এটাকে নাউন করা হচ্ছে মূলত বিচূর্ণী ভবন এই কথাটা লেখার মাধ্যমে। আচ্ছা, তো এরপর আসে হচ্ছে নগ্নী ভবন। নগ্নী শব্দের অর্থ কি? নগ্ন শব্দের অর্থ কি? খালি, তাই না? যে ন্যাকেড বলা হয় যেটা ইংলিশে, আমরা বলি না হচ্ছে ন্যাকেড আইজ, মানে খালি চোখে, এমন। অর্থাৎ এই শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার ফলে নিচের শিলাগুলো যখন নগ্ন হয়ে যাচ্ছে বা খালি হয়ে যাচ্ছে বা উন্মুক্ত হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে মূলত নগ্নী ভবন। ঠিক আছে, বিচূর্ণী ভবন ঘটে, তারপর অপসরণ ঘটে। ঠিক আছে, মানে শিলারাশিগুলো সরে যায় সেখান থেকে, তারপর নিচের শিলাগুলা এমন হচ্ছে উন্মুক্ত হয়ে পড়ে। তাহলে আমরা এখানে পড়ি দেখি কি বলে, যে বিচূর্ণী ভবন বা আবহ বিকার। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে বিচূর্ণী ভবনের অন্যতম সিনোনিম হচ্ছে আবহ বিকার, নট আবহাওয়া। ঠিক আছে, আবহ, আবহ বিকার বলতে নানা ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে শিলাসমূহের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে বোঝায়। প্রাকৃতিক কারণসমূহ, ঠিক আছে, মানে এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলো তোমাকে বুঝতে হবে। মানে কোনো প্রকার মানব সৃষ্ট কারণ হইলে হবে না, প্রাকৃতিক কারণে এটা করতে হবে। সেটা হচ্ছে বায়ু প্রবাহ হতে পারে, সেটা হচ্ছে বৃষ্টিপাতের ফলে হতে পারে, সেটা হচ্ছে তোমার কোনো তুষারপাতের ফলে হতে পারে, অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হতে হবে, অন্য কারণে হবে না। তো দেখো, এই বিচূর্ণী ভবনের 3টা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। আচ্ছা, তো যান্ত্রিক বলতে আমরা বুঝি হচ্ছে প্রাকৃতিক, এই যন্ত্র হচ্ছে আমাদের মানব সৃষ্ট কোনো যন্ত্র না, এটা হচ্ছে প্রাকৃতিক কোনো কারণ। হ্যাঁ, প্রাকৃতিক কারণ। সেটা কেমন? ওই যেগুলো বললাম আমি, বায়ু প্রবাহের ফলে শিলারাশির ক্ষয় হয়, বৃষ্টিপাতের ফলে, তুষারপাতের ফলে, এইগুলোর ফলে যদি হচ্ছে শিলারাশির ক্ষয় হয়, সেটা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন। 2 নম্বর হচ্ছে রাসায়নিক বিচূর্ণী ভবন। এটা কেমন দেখো, যে ধরো যে কোথাও শিলারাশি এমন ছিল যে সেইখানে মূলত CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর জাতীয় শিলারাশি ছিল। তো এই চুনা পাথরে এইখানে যদি কোনো কারণে পানি প্রবাহিত হয়, তাহলে কি ঘটবে বলতো? তাহলে যেটা ঘটবে, ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন সেটা আলাদা হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে এবং পানি আলাদা হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি হচ্ছে দেখো, এই কার্বন ডাই অক্সাইড বাতাস এটা তো উড়ে যাবে, পানি সেটা তো চলে যাবে, জলীয় বাষ্প বা হচ্ছে পানি হয়ে সেটা চলে যাবে, থাকতেছে কি? শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড। তাহলে শিলারাশি কি হলো? ছোট হয়ে গেল না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবং তার ফলে অপসরণ ঘটলো। মানে এতটুকুর কি ঘটলো? এতটুকুর অপসারণ ঘটলো, অপসারণ ঘটলো, এবং এই এতটুকু নগ্নী ভবন হয়ে গেল, মানে এই শিলারাশিটা উন্মুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে মূলত নগ্নী ভবন, আর এটা হচ্ছে মূলত বিচূর্ণী ভবন। ঠিক আছে, এটা আশা করি তোমরা এখন বুঝতে পারছো খুবই সহজে। আর 3 নম্বরে আসে হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন। জৈবিক হচ্ছে কোনো জীব দ্বারা যদি এটা ঘটে থাকে, ধরো যে পাহাড়ে বা কোনো অঞ্চলে যদি হচ্ছে কোনো জীবের পদচারণা থাকে বা ছোট ছোট পোকামাকড়ের পদচারণা থাকে, তারা হাঁটার মাধ্যমে বা মাটিতে গর্ত করার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াতে শিলারাশির ক্ষয় ঘটিয়ে থাকে, সেটা হচ্ছে মূলত জৈবিক বিচূর্ণী ভবন। তো বিচূর্ণী ভবনের পরে নগ্নী ভবনের যে কথাটা বললাম, এটা বুঝতে পেরেছো তখন আশা করি। তারপরে দেখি এখানে কি বলে, যে নগ্নী ভবন অর্থ উন্মুক্ত করা। তাহলে এই কথাটা আমি বলেছি তোমাদেরকে, এখন তোমরা সহজে বুঝতে পারছো। নানা প্রকার যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক পদ্ধতি ভূপৃষ্ঠের শিলারাশিকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে থাকে। শিলারাশির এই উন্মুক্ত হয়ে পড়াকে নগ্নী ভবন বলে। এতক্ষণে কনসেপশন তোমাদের চলে এসেছে, বুঝতে পারছো এটা আশা করি। তাহলে সম্পূর্ণ প্রসিজিওরটা আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো। প্রসিজিওরটা হচ্ছে প্রথমে ঘটবে বিচূর্ণী ভবন, প্রথমে ঘটবে বিচূর্ণী ভবন, এবং বিচূর্ণী ভবনের ফলে শিলারাশির ক্ষয়ী ভবন ঘটবে, মানে ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষয়ী ভবনকে বলা হয় অপসারণ। ঠিক আছে, একই বিষয়, ক্ষয়ী ভবনের আরেক নাম হচ্ছে অপসারণ, এবং তার ফলে আমাদের শিলারাশির নগ্নী ভবন ঘটবে বা উন্মুক্ত হয়ে পড়বে। ঠিক আছে, তাহলে কর্মপর্যায় কি? প্রথমে বিচূর্ণী ভবন, তারপর ক্ষয়ী ভবন বা অপসারণ। এই দুইটা সিমিলার, এটা হচ্ছে কোনো নম্বর দেওয়া লাগবে না। 3 নম্বরে আমরা লিখবো হচ্ছে নগ্নী ভবন, নগ্নী ভবন। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা সলভ করবা, যে এখানে বলছে বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের মধ্যে পার্থক্য কি কি। তো
তো আমি একটু হিন্টস দিয়ে দিই যে বিচূর্ণী নিভাবন হচ্ছে একটা প্রাথমিক পর্যায়, আর নগ্ নিভাবন হচ্ছে তার পরের পর্যায়, মানে হচ্ছে বিচূর্ণী নিভাবনের পরে গিয়ে নগ্ নিভাবন ঘটে থাকে। এটা হচ্ছে তার পরের স্টেজ। শিলারাশির বিচূর্ণী নিভাবনের ফলে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার ফলেই মূলত নিচে শিলারাশিগুলো উন্মুক্ত হয়ে পড়ে, সেটাই হচ্ছে নগ্ নিভাবন। এটা তোমরা বাসায় একটু সলভ করবা, হোমওয়ার্ক। এটা খুবই সহজে সলভ করতে পারবা, পয়েন্ট আকারে লিখে রাখবা, পরীক্ষাতে এটা এভাবেই আসবে কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো যে বাংলাদেশের ভূমিক্ষয় ও ভূমিধস। আমরা তো দেখলাম যে কিভাবে আসলে ভূমিক্ষয়গুলো হচ্ছে বিচূর্ণী নিভাবনের ফলে বা নগ্ নিভাবনের ফলে। তো বাংলাদেশের কি অবস্থাতে দেখি যে বাংলাদেশে দুই কারণে ভূমিক্ষয় হয়ে থাকে বা ভূমিধস হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদীর প্রবল প্রবাহ, বন্যা, নদী তীরে ভাঙন, লবণাক্ততা, এটা তো সেম, এটা সারা বিশ্বে কাছাকাছি, খুব বেশি একটা পার্থক্য হয় না। পার্থক্য কতটুকু হয় যে বাংলাদেশে কোনো তুষারপাত হয় না, পৃথিবীর অন্য দেশে হয়তো তুষারপাত হয়। পৃথিবীর অনেক দেশে হয়তো বা নদী ভাঙন নাই, বাংলাদেশে হয়তো বা নদী ভাঙন আছে। পৃথিবীর অনেক দেশে হয়তো বা লবণাক্ততা নাই, বাংলাদেশে হয়তো লবণাক্ততা আছে। এটা সামান্য একটু কম বেশি হয়, বাট মোরাললেস সেম থাকে। বায়ু প্রবাহ, বৃষ্টিপাত সব দেশে আছে, তো এগুলা মোটামুটি সেম থাকে। আর অপ্রাকৃতিক কারণগুলোর মধ্যে পার্থক্য থাকে, কারণ মানব সৃষ্ট কারণগুলো পৃথিবীর এক এক দেশে এক এক রকম। যেমন বাংলাদেশে মানুষজন উল্টাপাল্টা বন কেটে বন উজাড় করে ফেলে, যে কারণে মাটি যে ধরে রাখতো গাছের শেকড়, সেগুলা দুর্বল হয়ে যায়। তারপর জুম চাষ করার মাধ্যমে পাহাড় কর্তন করা হয়, বসতি স্থাপন করা হয় মাটি কেটে, মৎস্য চাষ করার জন্য মাটি কেটে পুকুর তৈরি করা হয়, রাস্তা নির্মাণ করার জন্য মাটি কেটে ফেলা হয়, ইটভাটা তৈরির জন্য মাটি কাটা হয়, অপরিকল্পিত গ্রামীণ অবকাঠামো। তারপর হচ্ছে পাহাড়ি ঢালে চাষ করার জন্য ঢাল কেটে সমতল করা হয়, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের জন্য বিশাল অঞ্চলে মাটি কেটে উঁচু করা হয়। তো এইগুলা সবই আমাদের হচ্ছে ভূমি ক্ষয়ের কারণ। ঠিক আছে? ভূমি ক্ষয়ের কারণ, ভূমিকে ক্ষয় করে। আচ্ছা, আবার ভূমি ধসও ঘটায়। ওই যে পাহাড় যখন কাটে তখন পরবর্তীতে বৃষ্টি হইলে পাহাড়ের ঢালগুলা ভেঙে পড়ে যায়। আচ্ছা, তো ভূমিক্ষয় ও ভূমিধসের প্রভাবগুলা কি? ভূমির উর্বরতা হ্রাস পায়। আচ্ছা, আমরা যে জমিতে চাষ করি, এই জমির যে উপরের লেয়ারটা মূলত এটাই উর্বর জমি। এটা তুমি যদি কেটে ফেলো, এর নিচের জমিটা উর্বর না, সেখানে ভালো চাষ হবে না। অর্থাৎ যখন ভূমি ক্ষয় হচ্ছে, উপরের লেয়ারটা চলে যাচ্ছে বা পলিমাটিটা চলে যাচ্ছে, উপরের লেয়ারটা পলিমাটি মূলত, তখন জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। মৃত্তিকার উপরিভাগে ভৌত কাঠামো দুর্বল হয়ে যায়। কারণ ভৌত কাঠামো মানে যে ফিজিক্যাল যে স্ট্রাকচার, সেটা তো যখন উপরের স্তরটা, শক্ত স্তরটা চলে যাচ্ছে, তো নিচের স্তর তখন যাইতেই থাকে। বিষয়টা হচ্ছে এমন। কৃষি জমি হ্রাস পায়, এই যে উর্বর জমি নষ্ট হচ্ছে, তার মানে তো কৃষি জমি হ্রাস পাচ্ছে। পুকুর কাটা হচ্ছে বা ইটভাটার জন্য গর্ত করা হচ্ছে, তার মানে কৃষি জমি হ্রাস পাচ্ছে। মানুষ ও প্রাণীকুলের আবাসস্থল সংকট দেখা যায়, তার মানে মানুষ ও প্রাণী যে স্থানে বসবাস করতো সেসব স্থলগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশে মারাত্মক সংকট দেখা যায় এবং কৃষি উৎপাদন হ্রাস পায়, যেহেতু জমি কমে যাচ্ছে। এগুলাই হচ্ছে ভূমিক্ষয় ও ভূমিধসের ইফেক্ট। আচ্ছা, তো আরো দেখি যে পাহাড় ধস কাকে বলে। এখানে বলতেছে যে কোনো পাহাড়ের ঢাল বেয়ে শিলারাশি নিচের দিকে প্রবাহিত হলে তাকে ভূমিধস বা পাহাড় ধস বলে। এগুলো আমরা সহজে লিখতে পারি। তো এই পাহাড় ধস কখন হয়? পাহাড়ের যদি ঢাল খুব খাড়া হয় এবং সেখানকার শিলাগুলো যদি অবিন্যস্ত হয়, মানে খুব খাড়া হয়ে আছে, শিলাগুলো এলোমেলো হয়ে আছে, এবং সেখানে কোনো গাছও নাই যে শিলারাশিকে ধরে রাখবে, এবং প্রচুর পরিমাণে যদি বৃষ্টিপাত সংঘটিত হয়, তখন ওই পাহাড়ের ঢাল বেয়ে শিলারাশিগুলোর পতন ঘটে এবং সেখানে পাহাড় ধস সংঘটিত হয়। আচ্ছা, তো এই পাহাড় ধসের যে কারণগুলো আছে তার মধ্যে আছে যে উদ্ভিদের ঘনত্বের পরিমাণ, মানে উদ্ভিদ যদি খুবই কম ঘনত্বের হয় সেটা, বৃষ্টিপাত যদি বেশি হয়, ঢাল যদি খুব খাড়া হয়, ঢালের দৈর্ঘ্য যদি অনেক বড় হয়, এবং মৃত্তিকা যদি একটু কর্দমাক্ত হয়, মানে একটু কাদা জাতীয় মাটি দ্বারা যদি গঠিত হয়, তাহলে খুব সহজেই এই পাহাড় ধসগুলো হয়ে থাকে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এবার আমরা দেখবো যে মনুষ্য সৃষ্ট কারণ বা মানব সৃষ্ট কারণের মধ্যে পাহাড় আমরা কেটে নিজেরাই ধস নামাচ্ছি। মানে ধরো যে পাহাড় অনেক উঁচু আছে, আমরা নিচ থেকে পাহাড় কাটতেছি, তার মানে তো ওইটা খুব সহজে পড়ে যাবে। পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করা, সেখানেও পাহাড় অনেকটা কাটা হয়। পাহাড়ের বৃক্ষগুলো কেটে ফেলা, পাহাড়ের পাদদেশে সীমানা প্রাচীর বা গাইড ওয়াল তৈরি না করা, মানে পাহাড়ের যেখানে ঢাল নামতেছে সেখানে ওয়াল তৈরি করলে ঢালগুলো আর ভেঙে নিচে পড়তে পারে না, এটা নির্মাণ না করা হচ্ছে পাহাড় ধসের অন্যতম কারণ। আচ্ছা, তো এর ফলাফলগুলো আমরা দেখি। সংশ্লিষ্ট এলাকায় নালা, খাল, পুকুর ভরাট হয়ে যায় পাহাড় ধসের ফলে, কারণ হচ্ছে ওই ধস নেমে যে মাটিগুলো, সেগুলো তো এই নালা, খাল, পুকুরে গিয়ে জমা হয়। সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হয়, এগুলো যখন ভরাট হয়ে যায়। বড় বড় গর্তের সৃষ্টি হয় তোমার পাহাড়ের পাদদেশে। সম্পদের ক্ষয় সাধন, মানে পাহাড়ের পাদদেশে যা সব মানুষের বসবাস, তাদের সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। জীবের প্রাণহানি ঘটে এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তো কিভাবে আমরা এগুলা থেকে বাঁচতে পারি বা এগুলা থেকে আমাদের জানমালকে রক্ষা করতে পারি? তো প্রথমে হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মানে জুম চাষ করা যাবে না, পাহাড়ের ঢাল কেটে কেটে চাষ করা যাবে না। বৃক্ষরোপণ করতে হবে পাহাড়ে, বা হচ্ছে পাহাড়ের ঢালে পর্যায় শস্য রোপণ, মানে জুম চাষের বিকল্প হচ্ছে এটা,
মানে ঢাল যেমন যেমন আছে ওইসব পর্যায়ে চাষ করা, বাট পাহাড় কেটে যাতে সমান না করা হয়। জুম চাষ নিষিদ্ধকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পিত খনন, মানে যে ইটের ভাটা বা অন্যান্য কারণে আমরা যে খননগুলো করে থাকি সেটা অপরিকল্পিত হলে হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। নিয়ন্ত্রিত পশুচারণ, কারণ পশুচারণের ফলেও পশুর যে পায়ের খুর আছে এর ফলেও ভূমির উপরিভাগের কাঠামো দুর্বল হয়ে যায়। জলাভূমি সৃষ্টি, মানে প্রচুর জলাভূমি সৃষ্টি করতে হবে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, কারণ জলাবদ্ধতা বা বন্যা হওয়ার ফলেও প্রচুর পরিমাণে ভূমিধস হয়ে থাকে। বন্যা নিয়ন্ত্রণ, এটা তো এখান থেকে বুঝতে পারছো তোমরা আশা করি। আচ্ছা, এবার আমরা দেখব যে নদী ও নদীর বিভিন্ন পর্যায়। তো প্রথমে বলতেছে নদীর উৎস। দেখো খুব সহজে বুঝো, এটা বুঝতে পারবো আশা করি। এইখানে এই কালার দিয়ে লিখি আমি, ধরো যে এইখানে এমন পাহাড় আছে, বিশাল পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। তো এখন কি হলো, আচ্ছা এখানে দেখো যে অনেক উঁচু উঁচু যে পর্বতগুলো আছে, এই পর্বত থেকে ঝর্ণার মতো স্রোতধারা নিচ দিকে নামতেছে। আচ্ছা, এই স্রোতধারাগুলো গিয়ে এক জায়গাতে মিলিত হচ্ছে। তো এই যে স্রোতধারা যেগুলা উপর থেকে নিচে নামলো, এই ধরনের স্রোতধারাকে বলা হয় নদীর উৎস, ঠিক আছে। অর্থাৎ এই যে পর্বতটা, এই পর্বতটাই হচ্ছে নদীর উৎস, বা এই স্রোতধারাগুলো হচ্ছে নদীর উৎস। আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে নদীর মোহনা। নদীর মোহনা হচ্ছে, ধরো যে এই নদীটা প্রবাহিত হলো, এই নদীটা প্রবাহিত হতে হতে যেখানে গিয়ে সমুদ্রে মিশলো, এই সমুদ্রে মেশার জায়গাটার নাম হচ্ছে মোহনা, ঠিক আছে। অর্থাৎ নদী যেখানে গিয়ে সমুদ্রে মেশে সেটা হচ্ছে নদীর মোহনা। তারপর বলতেছে দোয়াব অঞ্চল। ধরো এই নদী চলতে চলতে এখান থেকে একটা শাখা নদী বের হয়েছিল, তাহলে এটা কি, এটা হচ্ছে শাখা নদী, তাহলে এটা হচ্ছে শাখা নদী। এখন এই শাখা নদীটা আমরা মার্ক করি, দেখো এখানে শাখা নদীর কথা বলা আছে, এই যে উপনদীর কথা বলা আছে, শাখা নদীর কথা নাই, বাট শাখা নদী বুঝতে পারলে তোমরা। এবং এই দুই নদীর যে মধ্যবর্তী স্থান, এটাকে বলা হয় দোয়াব অঞ্চল। তাহলে দোয়াব শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান। তাহলে আমরা নদীর মোহনা বুঝলাম, নদীর উৎস বুঝলাম, দোয়াব বুঝলাম, এবং এবার আসি আমরা উপনদী। দেখো যে ছোট ছোট নদীগুলা আমাদের মূল নদী গঠন করেছিল, এগুলাকে বলা হয় উপনদী, ঠিক আছে। আর মূল নদী থেকে যে শাখা বের হয় সেটাকে বলা হয় শাখা নদী। আচ্ছা, এবার আসি নদী সঙ্গম। দেখো এই যেখানে এসে উপনদীগুলা মিলে সেই জায়গাটাকে বলা হয় নদী সঙ্গম, ঠিক আছে। নদী সঙ্গম মানে যেখানে এসে দুইটা নদী মিলতেছে। নদী অববাহিকা, যেখান থেকে নদীর প্রবাহ শুরু হয়েছে সেই জায়গা থেকে মোহনা পর্যন্ত পুরা যে জায়গা জুড়ে নদী প্রবাহিত হয় সেটাই হচ্ছে নদীর অববাহিকা। তারপর নদীর উপত্যকা, এখান থেকে তাকালে যতটুকু খাতের মধ্য দিয়ে, মানে এর যে প্রশস্ততা, দেখো নদী অববাহিকা হচ্ছে প্রশস্ততা, আর হচ্ছে উপত্যকা হচ্ছে প্রশস্ততা, আর অববাহিকা হচ্ছে এর লেন্থ, বুঝছো। অববাহিকা হচ্ছে লেন্থ, নদী কতটুকু লম্বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আর উপত্যকা হচ্ছে কতটুকু চওড়া, যতটুকু জায়গা নিয়ে প্রবাহিত হচ্ছে সেটা। নদী গর্ভ বা নদী তট, নদী গর্ভ হচ্ছে নদীর গভীরতা, কতটুকু নদীটা গভীর। এবং জলবিভাজিকা হচ্ছে, ধরো এইখানে কোনো একটা উঁচু ভূমি আছে বা কোনো আছে যেটাকে বলে ছোট ছোট দ্বীপ জাতীয়, যেটাকে বলে হচ্ছে বালুচর বা এমন কিছু আছে যেটা নদীকে দুই ভাগে ভাগ করেছে, এটাকে বলা হয় মূলত জল বিভাজিকা। এটা হচ্ছে নদীর বিভিন্ন পর্যায়। এবার আমরা দেখব যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক কিছু নদীর উৎপত্তি স্থল, যেগুলো সাধারণত তোমাদের এইচএসসি পরীক্ষাতে এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে এবং অ্যাডমিশনের সময় এগুলো কাজে দেয়। তো প্রথমে দেখি আমরা পদ্মা নদী, যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, ভারতে গঙ্গা নামে পরিচিত। এটা হিমালয় পর্বতের গাঙ্গেত্রী হিমবাহ থেকে, যে কারণের নাম হচ্ছে গঙ্গা। মেঘনা নদী আসামের লুসাই পাহাড় থেকে, যমুনা নদী কৈলাসের মানস সরোবর থেকে, ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাসের মানস সরোবর থেকে, ঠিক আছে। মানে এই দুইটা কিন্তু সেম নদী, এই দুইটা সেম নদী, যেটা ভারতে উৎপত্তি লাভ করে নাই, তিব্বত একটা দেশের নাম তোমরা জানো, যার রাজধানীর নাম হচ্ছে লাসা। তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ, লাসাকে বলা হয় নিষিদ্ধ রাজধানী। এত উঁচুতে যে সাধারণ মানুষ এখানে সার্ভাইভ করতে পারে না। কর্ণফুলী নদীর উৎপত্তি হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়, করতোয়া হচ্ছে সিকিমের পর্বত অঞ্চল, সাঙ্গু নদী মিয়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পর্বতমালা থেকে, হালদা নদী খাগড়াছড়ির বাদানাতলি পর্বত থেকে। তাহলে এই হালদা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? বাংলাদেশে উৎপত্তি লাভ করেছে, এটা ভারত উৎপত্তি লাভ করেনি, ঠিক আছে। বাংলাদেশে এর উৎপত্তি, এটা তোমরা আলাদাভাবে মনে রাখবা। এবং এই হালদা নদী বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য চাষের জন্য বা মৎস্য সম্পদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে মাছের ডিম এইখানে হচ্ছে উৎপাদিত হয় এবং সেখান থেকে প্রচুর ছোট মাছ উৎপাদিত হয়, যেটা পরবর্তীতে বড় মাছের রূপান্তর হয়। আচ্ছা, তিস্তা নদী সিকিমের পর্বত থেকে, যেটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। আন্তর্জাতিক নদীর মধ্যে দেখি গঙ্গা, যেটা আসলে পদ্মারই আরেকটা নাম, এটা হিমালয় পর্বত থেকে, যে এখানে যেটা বলা হচ্ছে সেটাই। নীলনদ আফ্রিকায়, এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে, ভিক্টোরিয়া হ্রদের নাম, বুঝছো।
আমাজন নদী যেটা সবচেয়ে বেশি প্রশস্ত এবং সবচেয়ে বেশি পানি ধারণ করে এবং দ্বিতীয় বৃহত্তম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী সারা বিশ্বের। সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, 2 নম্বরে হচ্ছে আমাজন। এটা আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। আন্দিজ পর্বতমালা মানে হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বতমালা এটা। হোয়াংহো চীনের, এটা কুনলুন পর্বত থেকে। মিসিসিপি যুক্তরাষ্ট্রের মিনেসোটার হ্রদ থেকে। দানিউব ইউরোপের ব্ল্যাক ফরেস্ট থেকে। এবং মারেডার্লিং অস্ট্রেলিয়ার কোমিয়াস্কো পর্বতমালা থেকে। এগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি স্থল। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হলো। এবার আমরা শুরু করব বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। চ্যাপ্টারটা খুব বেশি বড় না কিন্তু গুরুত্বপূর্ণ। একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে যে ব্যবধান সেগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো প্রথমে আসি আমরা বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পুরা চ্যাপ্টারটার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বলছে যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে তোমাকে যদি এই ডেফিনেশন জিজ্ঞাসা করে, এটাই তুমি বলবা যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের বয়স প্রায় 35 কোটি বছর। বায়ুমণ্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে প্রায় 1300 কিলোমিটার ঊর্ধ্বে। কোনো কোনো আবহাওয়াবিদ মনে করেন বায়ুমণ্ডলের বিস্তৃতি আরও অনেক বেশি। তার মানে কেউ কেউ বলছেন যে 1300 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বাকাশে গেলে বায়ুমণ্ডল পাওয়া যাবে, কেউ কেউ বলছেন না, তার উপরে গেলেও বায়ুমণ্ডল পাওয়া যায়। আচ্ছা, বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। কত পার্সেন্ট? 78.08%। একদম মুখস্থ করে ফেলতে হবে। এবং দ্বিতীয় সর্বোচ্চ অক্সিজেন, এটা মুখস্থ করতে হবে। এখানে যে 4টা এলিমেন্টের কথা বলা আছে 4টাই পার্সেন্ট সহ মুখস্থ করবা। 20.98% বা 21% প্রায় বলা হয়, এটা হচ্ছে অক্সিজেন। এবং আর্গন হচ্ছে 0.93 এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। এটা একটু গুরুত্ব দিয়ে দেখো, এটা কিন্তু 0.3 না, এটা হচ্ছে 0.03। ঠিক আছে, দেখবা যে এমসিকিউতে যখন তোমাকে কোশ্চেন করবে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, এক জায়গাতে দেওয়া থাকবে, অপশন কতেই দেওয়া থাকবে 0.3 আর অপশন ঘতে দেওয়া থাকবে 0.03। একটু কনফিউজ হয়ে যাবে পরীক্ষাতে, একটু সাবধানে আনসার করবে এটা। আচ্ছা, তাছাড়া নিয়ন, হিলিয়াম, ওজোন, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, মিথেন এবং নাইট্রাস অক্সাইড আছে সমন্বিত আকারে 0.05%, মানে খুবই কম। এই সব মিলাই হচ্ছে 0.05, খুবই কম পরিমাণে আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই উপাদানের শ্রেণী বিভাগ। বায়ুমণ্ডলে যে সব উপাদানগুলো আছে সেগুলোকে আবার মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রথম ভাগটা হচ্ছে গ্যাসীয় উপাদান, যেটা আমরা এতক্ষণ দেখলাম যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ওজোন যা কিছু আছে এগুলো সবই তো গ্যাসীয় উপাদান, তাই না? আচ্ছা, 2 নম্বরে আছে বাতাসে থাকে কিছু জলীয় বাষ্প, যেটা আসলে এদের মতো রাসায়নিক গ্যাসীয় উপাদান না, এটা হচ্ছে মূলত পানি যেটা বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প আকারে বাতাসে থাকে। আর 3 নম্বরে হচ্ছে অ্যারোসল। অ্যারোসল হচ্ছে বাতাসের একটা উপাদান যেটা আসলে গ্যাসীয় পদার্থ, রাসায়নিক পদার্থ না, আবার হচ্ছে জলীয় বাষ্পের মতো অবস্থাতেও না, এটা একটা ডিফারেন্ট অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল। তো সমমণ্ডলটা কি? নর্মালি আমাদের যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত যদি আমরা ঊর্ধ্বাকাশে যাই, তো বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, এই যে পার্সেন্টেজ, এইগুলো মোটামুটিভাবে ঠিক থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, অনুপাতগুলো ব্যালেন্সড থাকে। এটাকে বলা হয় সমমণ্ডল। অর্থাৎ এটা 0 থেকে 80 বা 90 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বাকাশে হতে পারে। ঠিক আছে, মানে এক এক জায়গাতে এক এক রকম হয়ে থাকে, কোথাও বিভিন্ন ভূমিরূপের যে পার্থক্য আছে তার উপর বেসিস করে। আচ্ছা, আর বিষমমণ্ডল হচ্ছে এই 80 বা 90 কিলোমিটারের ঊর্ধ্বে গেলে, ঠিক আছে, এই উচ্চতার ঊর্ধ্বে চলে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে এই উপাদানগুলো অনুপাতটা ঠিক থাকে না, উপাদানগুলোর অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের প্রাথমিক হিসাব। তারপর আমরা দেখব যে তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করবো। বাট তার আগে তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। একদম মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা এটা। হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে পৃথিবীর কোনো অঞ্চলের, আমরা ধরলাম যে এই জায়গাটুকু আমরা ভ্যাকিউম করে কেটে নিলাম, এটা হচ্ছে আমাদের ভূত্বক। ভূত্বক তো এমন রাউন্ড, তাই না? পৃথিবীতে এমন রাউন্ড, পৃথিবী তো সমতল না। আচ্ছা, তো আমি ধরলাম যে এটা হচ্ছে পৃথিবীর ভূভ্যন্তরীণ অংশ, একটা স্লাইস এসে গিয়েছে এর মধ্যে। আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরের দিকের অংশ, যেখানে আমরা দেখব যে এই লেয়ারগুলো কোথায় কোনটা আছে। তো প্রথমের অংশের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, তো ট্রোপোস্ফিয়ার কতটুকু? ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমি ধরলাম এতটুকু। ঠিক আছে, এটা কতটুকু উঁচু? এটা যদি 0 হয়, ভূমি থেকে 0 কিলোমিটার যদি এটা হয়ে থাকে, তাহলে
তাহলে এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। ঠিক আছে, মানে 18 থেকে 20, আমি এখানে 20 একবারে লিখে দিচ্ছি, 20 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। এবং মানুষের যত মানবীয় কর্মকাণ্ড আছে, মানুষের যত মানবীয় কর্মকাণ্ড আছে সব কিছু এর মধ্যেই সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, যত মানবীয় কর্মকাণ্ড সব এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই। মানুষ কখনোই ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে যায় না। এই মেঘ বৃষ্টি যা কিছু আমরা দেখি, বুঝছো, এই যা কিছু আমরা দেখি সব কিছু হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে মানুষের মানবীয় কর্মকাণ্ড। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে সামান্য 1-2 কিলোমিটার পর্যন্ত জায়গা, যেটাকে বলা হয় ট্রোপোপজ, মানে যেখানে গিয়ে আসলে ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে, এটাকে কি বলা হয়, এই লাইনটাকে বলা হয় ট্রোপোপজ। মানে এইখানে গিয়ে এই ট্রোপোস্ফিয়ার শেষ হয়। এবং এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে যে এর নিচেই তো সবকিছু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি, তো এইখানে গিয়ে কোনো ঝড় বৃষ্টি হয় না, যে কারণে এই যে কার্গো বিমানগুলো এই স্তর দিয়ে মাঝে মাঝে যাতায়াত করে ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য। বাট নর্মালি ঝড় বৃষ্টি বা কার্গো বিমান টিমান যা কিছু আছে সবকিছু এর মধ্যেই থেকে যায়। ঠিক আছে, আচ্ছা, তো ট্রোপোস্ফিয়ারের পর আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, তো স্ট্র্যাটোস্ফিয়ার আমি ধরলাম যে এতটুকু ধরলাম, যদি এখানে জায়গা হবে না, আরো বাড়াতে হবে, বাড়িয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব হতে পারে, 80 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের দুইটা পার্ট, তার মানে আমরা মাঝ থেকে একটা লাইন দিয়ে দিব, এই যে দুইটা পার্ট, 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত একটা পার্ট, আর 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আর একটা পার্ট। এই যে প্রথম যে অংশটা 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এইটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার। এটাকে কি বলা হয়, ওজোনোস্ফিয়ার। এই ওজোন স্তরের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, তাই না? ওজোনোস্ফিয়ার অর্থাৎ এই ওজোন স্তর কি করে, বায়ুমণ্ডলে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটাকে ঠেকিয়ে দেয়। যে অতিবেগুনি রশ্মি পৃথিবীর বাতাসে আসলে আমরা ক্যান্সারে মারা যাইতাম, সেই অতিবেগুনি রশ্মিটাকে ঠেকিয়ে দেয়। এবং তার উপরে যে স্তরটা আছে সেটাকে বলা হয় মূলত এই মেসোস্ফিয়ার। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মেসোস্ফিয়ার। ঠিক আছে, একটু কারেকশন করতে হবে, মেসোস্ফিয়ার। আচ্ছা, এটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এটা চলে গেল, থাকতেছে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আচ্ছা, তো এর পরের যে স্তরটা, এটা অনেক উঁচু, বাট এখানে এত জায়গা নাই, আমি ছোট করে দিব। ঠিক আছে, এর পরের স্তরটা আমি ধরে নিলাম এতটুকু, যদিও আরও উঁচু। ঠিক আছে, বাট আমার তো এত জায়গা নাই। তো এটা হচ্ছে 80-র পর থেকে 640 কিলোমিটার পর্যন্ত, 640 কিলোমিটার পর্যন্ত উঁচু। অর্থাৎ এখানে তো এটা আছে 80 আর এটা হচ্ছে 640, মানে একদম 0 থেকে 640। তার মানে এতটুকুর ডিফারেন্স হচ্ছে কত, এতটুকুর ডিফারেন্স হচ্ছে 560 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এবং এই স্তরে তাপমাত্রা অনেক বেশি, যে কারণে যে রেডিও ওয়েভগুলো পৃথিবী থেকে পাঠানো হয়, এই রেডিও ওয়েভগুলো এই স্তরে মূলত হচ্ছে এই থার্মোস্ফিয়ারে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফেরত আসে। ঠিক আছে, রেডিও তরঙ্গ এখানে বাধা পেয়ে আবার চলে আসে। বাংলাতে এটাকে বলে তাপমণ্ডল। থার্মো শব্দের অর্থ তাপ এবং স্ফিয়ার শব্দের অর্থ মণ্ডল বা কোনো একটা অঞ্চল। তাপমণ্ডল বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটাকে বলে ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এভাবে বলা হয়। আচ্ছা, অর্থাৎ এই জায়গাতে মূলত রেডিও তরঙ্গ পৃথিবীতে ফেরত আসে। আমি রেডিও তরঙ্গ জাস্ট লিখে রাখতেছি, এতটুকু লিখলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবং এর পরে যে বাকি অংশটুকু আছে সবই হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে রেস্ট যা আছে উপরে সবই হচ্ছে কি, সবই হচ্ছে এক্সোস্ফিয়ার। বাকিটুকু এক্সোস্ফিয়ার। এবং এখানে হচ্ছে তোমাকে কিছু তথ্য মনে রাখতে হবে যে এই যে ট্রোপোস্ফিয়ার যেটা ছিল, এই ট্রোপোস্ফিয়ার পর্যন্ত তুমি যখন উপরের দিকে উঠতে থাকবা, পৃথিবীর তাপমাত্রা কমতে থাকবে। ঠিক আছে, কতটুকু করে কমতে থাকবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এই এতটুকু, মানে এই ট্রোপোস্ফিয়ার পর্যন্ত তুমি যত উপরের দিকে উঠবা, প্রত্যেক 1 কিলোমিটারের জন্য টেম্পারেচার কমে যাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু করে তাপমাত্রা মাইনাস হবে শুধুমাত্র ট্রোপোস্ফিয়ারের মধ্যে। ঠিক আছে, বা ট্রোপোস্ফিয়ার তুমি যখন পার করে ফেলবা, এখান থেকে যখন তুমি উপরে উঠবা তখন তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাপমাত্রা কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং এই রেডিও তরঙ্গ যেখানে বাধাপ্রাপ্ত হয় বা তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার, এইখানে টেম্পারেচার এত বেশি যে তোমার হচ্ছে যে বায়ুমণ্ডলী যে ধূলিকণাগুলো আছে এগুলো সব চার্জিত কণায় পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ এইখানে কি থাকে, এইখানে থাকে হচ্ছে চার্জিত কণা, ধুলাবালির চার্জিত কণা। এই চার্জিত কণাতে বাধাপ্রাপ্ত হয়েই মূলত হচ্ছে রেডিও ওয়েভ পৃথিবীতে ফেরত আসে। এগুলো জাস্ট এখন একটু বই দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এইগুলাই দেখবা, বইতে খুব সুন্দর করে সাজানো আছে, এবং এইগুলাই তোমাকে জাস্ট এই চিত্রটা এভাবে এঁকেই পরীক্ষাতে আনসার করতে হবে। তাহলে বুঝতে পারছো বিষয়টা আসলে হচ্ছে বায়ুমণ্ডল স্তর বিন্যাসটা কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এবং এটাই পরীক্ষাতে আসে নর্মালি। আচ্ছা,
এবার আমরা দেখি যে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য, মানে হচ্ছে একদম নিচের যে লেয়ারটা ছিল, প্রথম লেয়ারটা বলতেছে প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা 6.4 ডিগ্রি হারে কমে। এটা তোমাদেরকে আমি বলেছি এর মধ্যে যে তাপমাত্রা এতটুকু করে কমে যাবে। বলতেছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগটা বৃদ্ধি পায়, তার মানে এটা তো তোমরা একটু মার্ক করবা। তার পরের লাইনে কি বলতেছে দেখো, তো পরের লাইনে বলতেছে ধূলিকণা বহনের কারণে সমগ্র বায়ুমণ্ডলের 75% ওজন এই স্তরে, তার মানে পুরো বায়ুমণ্ডলের যা ওজন সবই প্রায় এইখানটাতে, কারণ এইখানে তোমার কি থাকে, এখানে মেঘ থাকে, বৃষ্টিপাত হয়, জলীয় বাষ্প থাকে, ধুলাবালি থাকে, সব কিছু এর মধ্যে থাকে, যে কারণে ওয়েটটা বেশি। এই স্তরের নিচের দিকে বাতাসের জলীয় বাষ্প থাকে, বৃষ্টিপাতগুলো এখান থেকেই হয় মূলত। উপরের দিকে বায়ু সর্বদা ওঠানামা করে এবং জলীয় বাষ্প বহন করে। যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রোপোবিরতি বা ট্রোপোপজ বলে। ওই যে ট্রোপোপজ যেটা মার্ক করেছি না, ট্রোপোপজ, পজ শব্দের অর্থ তো বিরতি, এই যে এটা PAUSE পজ, তো পজ শব্দের অর্থ হচ্ছে বিরতি, তার মানে হচ্ছে ট্রোপোবিরতি, ইংলিশে বলে ট্রোপোপজ। এই স্তরে আবহাওয়া জলবায়ু যাবতীয় প্রক্রিয়ার অধিকাংশই সংঘটিত হয়, ঠিক আছে, মানে এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে আবহাওয়ার সকল কর্মকাণ্ড, মেঘ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, সব এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? এর দুইটা পার্ট, একটা হচ্ছে ওজোনোস্ফিয়ার আর একটা হচ্ছে মেসোস্ফিয়ার, তোমাদেরকে দুইটা পার্টে ভাগ করে দেখিয়েছি। এখন এই দুইটা স্তরের বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখার চেষ্টা করি। দেখো বলতেছে যে উচ্চতার 20 কিলোমিটারের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে, তার মানে এই স্তরটা শুরু হয়েছিলই 20 কিলোমিটারের পর থেকে, এখানে তাপমাত্রা বাড়তে থাকে, যেটা লিখে দিয়েছি, তাপমাত্রা এখানে বাড়তে থাকে। আচ্ছা, তারপর বলতেছে এই স্তরের নিচের দিকে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে, মানে যখন শুরু হয় স্তরটা খুব বেশি সব তাপমাত্রা পার্থক্য হয় না, অনেক উপরে যখন উঠেছে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এই স্তরে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, কারণ অধিকাংশ জলীয় বাষ্প সব হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। এই স্তরে বায়ুর ঘনত্ব চাপ অনেক বেশি, কারণ কি, কারণ এইখানে এসে টেম্পারেচার ধীরে ধীরে বাড়া শুরু হয়, যে কারণে বাতাসের ঘনত্বটা তখনও ধরা থাকে, অনেক উপরে গেলে ঘনত্ব কমে যায়, বাট এইখানে ঘনত্ব ধরা থাকে। আচ্ছা, এটা হচ্ছে সেম স্লাইড, এটা রিপিটেড হয়ে গেছে, এটা দরকার নাই। আচ্ছা, এবার দেখি আমরা থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য, তার পরেরটা, মানে ওই যে যেখানে আমাদের চার্জিত কণার উপস্থিতি আছে, রেডিও ওয়েভ যেখান থেকে রিফ্লেক্টেড হয়, সেই স্তরটা আমরা দেখার চেষ্টা করি। বলতেছে যে এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, মানে এখানে টেম্পারেচার অনেক বেড়ে যায়। তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ুর আয়নযুক্ত হয়ে যায়। তাহলে এই যে বললাম এখানে চার্জিত কণা থাকে, চার্জিত কণা কেন হয়? এক হচ্ছে টেম্পারেচার বেশি, আর দুই হচ্ছে রঞ্জন রশ্মি, ঠিক আছে, এবং অতিবেগুনি রশ্মির সংঘাতে, মানে যেটা হচ্ছে সূর্য থেকে এসে তোমার আগের স্তরটা এর নিচের স্তরে রিফ্লেক্ট হয়ে গেছে। নিচের স্তর কোনটা? ওই যে তোমার ওজোন স্ফিয়ারে রিফ্লেক্ট হয়ে এখানে যখন আসছে তখন কি হয়েছে, এখান থেকে রিফ্লেক্টেড আবার সূর্য থেকে আসছে, দুইটার আঘাতে এখানে টেম্পারেচার অনেক বেড়ে যায়। এই স্তরে উত্তাপের অত্যন্ত ধীর পরিবর্তন ঘটে, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানকার। আচ্ছা, তারপর বলতেছে বেলা দ্বীপ্রহরের পরপরই এই স্তরের উষ্ণতা 109 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, মানে দুপুর হইতে হইতে টেম্পারেচার 109 উঠে যায়, তারপরে আরও বেশি টেম্পারেচার হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ এক্সোস্ফিয়ার, এই স্তরের তাপমাত্রা 1950 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তাহলে বুঝো এটা কত বেশি উত্তপ্ত স্তর। এই স্তরের ঘনত্ব খুবই কম, কারণ কি, যত বেশি টেম্পারেচার বাতাস হালকা হয়ে যায় তত বেশি। সূক্ষ্ম অণুপরমাণু পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যায়, স্থল অণুকণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই স্তরের উত্তাপ অনেক বেশি। আচ্ছা, এই উত্তাপ অনেক বেশি, তুমি এই লাইন দেখে বুঝতে পারতেছো, আর খুব বেশি এক্সপ্লেন করতে হয় না। এবার আমরা দেখবো যে বায়ু দূষণতার উৎস, এগুলো মনে করো যে আমাদের কমন সেন্স খাটায় উত্তর করতে পারি আমরা, বাট সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস যেটা ছিল সেইটাতে, আর বায়ুমণ্ডলতার উৎস এগুলো মোটামুটি কনসেপ্ট রাখলে আনসার করতে পারবা, বাট পরীক্ষাতে আসবে কোন জায়গা থেকে আসবে, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই উৎসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক, একটা মানব সৃষ্ট। প্রাকৃতিক কারণ তো বুঝতে পারতেছি আমরা, ধরো যে একটা গাছে ফুল ফুটেছে, সেই ফুলের রেণু যখন উঠতেছে বায়ু দূষণ ঘটাচ্ছে, তার মানে একটা প্রাকৃতিক উৎস। আবার মানবসৃষ্ট উৎস কি, তুমি একটা গাড়ি চালাচ্ছ, সেই গাড়ি থেকে কালো ধোঁয়া উৎপাদিত হচ্ছে, এটা মানবসৃষ্ট উৎস। এগুলো আমরা পড়লেই বুঝতে পারি, বই ধরলেই বুঝতে পারি। আর পরের ক্লাসিফিকেশন হচ্ছে সচল উৎস নাকি স্থির উৎস। ধরো যে গাড়ির যে ধোঁয়াটা বের হচ্ছিল, গাড়ি তো সচল, তার মানে সচল উৎস। আবার ধরো একটা কলকারখানার চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে, ওটা তো স্থির দাঁড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে স্থির উৎস। তার মানে উৎসকে দুই অ্যাঙ্গেল থেকে দুই চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তোমাকে বলবে যে ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষণের কোন ধরনের উৎস, এটা নিঃসন্দেহে একটা স্থির উৎস, মানবসৃষ্ট উৎস, ঠিক আছে। আবার বলবে যে উদ্ভিদের পরাগরেণু বায়ু দূষণের কোন ধরনের উৎস, এটা স্থির উৎস, প্রাকৃতিক উৎস। কি বুঝতে পারছো এগুলা? আচ্ছা, এবার তোমাকে বললো যে বালু ঝড় বা ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড়, এর ফলে তো বায়ু দূষণ ঘটে থাকে, ধুলাবালি উড়ে না, তো এটা কোন ধরনের উৎস, এটা গতিশীল উৎস বা সচল উৎস এবং প্রাকৃতিক উৎস এমন। আচ্ছা,
প্রাকৃতিক উৎসগুলো কি কি আছে বায়ু দূষণের? একটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জীবিত উদ্ভিদ থেকে ওই যে পরাগরেণুর মাধ্যমে, সমুদ্রের যে হচ্ছে বাতাস, সামুদ্রিক বাতাসের ফলে বায়ু দূষণ হয়, লবণাক্ততা ছড়ায়, দাবানল, বায়ু ঝড়, পচনশীল উদ্ভিদ বায়ু দূষণ ঘটায়, মৃত্তিকা পচে গিয়ে বায়ু দূষণ ঘটায়, সমুদ্র, এটা দুইবার লেখা হয়ে গেছে, এগুলো প্রাকৃতিক উৎস। আর হচ্ছে মানবসৃষ্ট উৎস কি, এগুলো তোমরা সবাই জানো যে আসলে কি কি, এই যে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, এইসব কারণগুলোই হচ্ছে মানবসৃষ্ট কারণ। আচ্ছা, এই বায়ু দূষণের প্রভাব হচ্ছে মানব স্বাস্থ্যের উপর একটা প্রভাব আছে, প্রাণীর উপর প্রভাব, উদ্ভিদের উপর। মানব স্বাস্থ্যের হচ্ছে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী। ক্ষণস্থায়ী হচ্ছে যে আমাদের কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এগুলো ক্ষণস্থায়ী। আর দীর্ঘস্থায়ী হচ্ছে ব্রঙ্কাইটিস বা হচ্ছে টিভি মানে টিউবারক্লোসিস, এইগুলা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী প্রভাব বায়ু দূষণের। প্রাণীর উপর প্রভাব একইভাবে, প্রাণীরও এই ধরনের ব্রঙ্কাইটিস বা ট্রাইবারক্লোসিস হতে পারে। আচ্ছা, উদ্ভিদের উপর প্রভাব হচ্ছে বায়ু দূষণের ফলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এবং উদ্ভিদের যে প্রোডাক্টিভিটি সেটা কমে যায়, উদ্ভিদ মারাও যাইতে পারে। আচ্ছা, বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করব? এটা কমন সেন্স, যে আমরা গৃহস্থলী জ্বালানি ব্যবহার কম করব, মানে যেগুলো কারণ সেগুলো জাস্ট বন্ধ করব। কলকারখানা যানবাহনের নির্গত যে দূষিত গ্যাস সেটা নিয়ন্ত্রণ করব, বানানটা ভুল হয়েছে এখানে। বনায়ন করব, বেশি গাছ লাগাবো, নির্দিষ্ট স্থানে শিল্প কারখানা স্থাপন করব, যত্রতত্র মলমূত্র ত্যাগ করব না, পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করতে হবে, যেখানে সেখানে এই যে এখনো যে তোমার অ্যারোস্পেস হচ্ছে পারমাণবিক টেস্ট বা এইসব টেস্টগুলো বন্ধ করতে হবে। ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে, কৃষিক্ষেত্রে সার ও কীটনাশক এইগুলোর উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তো এগুলো কমন সেন্স খাটায় আমরা উত্তর করতে পারি। তো এটাই ছিল আমাদের ক্লাস। আশা করি ক্লাসটা থেকে উপকৃত হয়েছে, দুইটা চ্যাপ্টারের উপর মোটামুটি একটা ভালো অবজারভেশন হয়েছে। এখন জাস্ট একটু বইটা খুলে পড়বা এই দুইটা চ্যাপ্টার, তাহলে আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য একদম সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।